This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। দেশের জনমত, বাংলার জনমত আজকে কোনটা জানতে চাইছে। আগামীকাল দেশের বাজেট। অনেকেই বলবেন বাজেটে কি, প্রথমে কী করবেন, বাজেট হলে আমার কি। মধ্যবিত্ত বলবেন ভালো চাকরিজীবী, ট্যাক্সে রিলিফ পাবো কি না, হাতে তো পয়সাই থাকছে না। ঠিক কথা, অনেকটা দ্রব্যমূল্য যে হারে বাড়ছে, প্রকৃত আয় বাড়ছে না। মানে কেউ হয়তো বছরে 100 টাকা ইনক্রিমেন্ট পেলেন, তাহলে বছরে দাঁড়ালো 1200 টাকা, কিন্তু তার মাসে গিয়ে দাঁড়াচ্ছে জিনিসপত্র কিনতে গিয়ে, নিত্য প্রয়োজনীয় কিনতে গিয়ে দেখা যাচ্ছে 200 টাকা বাড়তি খরচা হচ্ছে। এরকম পরিস্থিতি হলে কি দাঁড়ায়, প্রকৃত আয় যেটাকে বলে অনেক ক্ষেত্রে সেটা কি বাড়ছে? এই প্রশ্নগুলো আসাটা খুব স্বাভাবিক। কেউ কেউ বলবেন দূরপাল্লার ট্রেনের টিকিটের ভাড়া কি কমবে। কেউ আবার এটা বলবেন দাদা বয়স হয়ে গেছে, সিনিয়র সিটিজেন, এই যে এত পয়সা নেয় বিভিন্ন বেসরকারি এই যে বিমা সংস্থাগুলো, প্রত্যেক বছরে প্রিমিয়াম কখনো কখনো 80%, 100% বাড়িয়ে দিচ্ছে, কি করি বলুন তো। সত্যি এর কোনো উত্তর কি আমাদের মতো সাংবাদিকদের, ছাপোসা সাংবাদিকদের এই উত্তর থাকে না। কিন্তু তথাপি এই বিষয়ের উপর নজর রাখতেই হয়। তার কারণ হচ্ছে ফোর্থ এস্টেট বা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে যদি খুব বোঝা চাপিয়ে দেয় সরকার বা রাষ্ট্রযন্ত্র, তখন সেই মানুষকে বোঝাটাকে কিভাবে বইতে হবে বা তার থেকে কিভাবে ফাঁক গলে বেরিয়ে যেতে হবে, মানে কখনো কখনো খুব বোঝা চাপিয়ে দিলে ফাঁকিবাজ করার দায়িত্বও নিতে হবে। এটা অত্যন্ত পবিত্র তখন কাজ হয়ে দাঁড়ায়। না, এই কথাগুলো এই কারণে বলছি, আজকের জনমতে বাংলাদেশের ইস্যু বা হচ্ছে এই বাড়ি হেলে পড়ছে এগুলোকে নিয়ে নয়। এটা রয়েছে, কেননা পরের সপ্তাহ আসবে, বাগদেবীর আরাধনাও আমাদের সঙ্গে রয়েছে, কিন্তু আগামীকাল নজর রাখবেন আর প্লাস নিউজের পর্যায়ে। তার কারণ আমরা প্রকৃত তথ্য বা অ্যানালিসিসগুলো আপনাদের কাছে তুলে ধরতে সদা আগ্রহী। ভুলভ্রান্তি থাকলে ক্ষমা করবেন। আর যখন এটা স্ট্রিমিং হবে নিঃসন্দেহে আপনারা এটাকে আপনাদের কমেন্টে আপনারা জানাবেন। আর্থিক সমীক্ষা, প্রত্যেক বছরে আর্থিক সমীক্ষা, অর্থাৎ 2024-25 সালে কেমন পারফর্ম করলো দেশের সরকার অর্থনৈতিক ক্ষেত্রে। নির্মলা সীতারামন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসাবে আবারও আর্থিক সমীক্ষা তিনি পেশ করেছেন আজকে সে বিষয়ে। অর্থাৎ আর্থিক সমীক্ষা, আজকের আলোচনাটা আপনারা ভালোভাবে শুনুন, তাহলে বুঝতে পারবেন আগামীকাল বাজেটে কোন কোন জায়গাগুলোতে ছাড় পেতে চলেছে। কোন কোন জায়গায় ছাড় পেতে চলেছে আপনাদের নিঃসন্দেহে শেষের দিকে একটা সুখবর শোনাতেই হবে, নাহলে আপনারা কেন অনুষ্ঠান দেখবেন। তো যাই হোক, কাজ সালতাম আমি করছি না, আমি একটু আর্থিক সমীক্ষা রিপোর্ট যা বেরিয়েছে, খুব সুবিস্তৃত আকারে বেরোয়, অতটা পড়ার ধৈর্য অনেকেরই থাকে না, কিন্তু তার একটা সারাসার করে আমি একটা বাংলা আপনাদের কাছে তুলে ধরবো, মানে এটা গ্রাফিক্স প্লেটের মাধ্যমে। আমাদের যে ডেস্ক তারা এটাকে বানিয়েছেন, এবং সেক্ষেত্রে আপনারা দেখুন 2024 সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার বলা হয়েছিল 7% হবে। ধারণা করা হয়েছিল 4 ট্রিলিয়ন অর্থনীতি হবে। 2027 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হবে। 2025 সালে আর্থিক বৃদ্ধির হার 6.6% হবে বলে আর্থিক সমীক্ষায় বলা হয়েছে। কৃষিক্ষেত্রে বহুবিধ সুযোগ আছে যা ব্যবহার করলে দেশে আর্থিক বৃদ্ধি হবে। কি সেই সুযোগগুলোর কথা বলা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ দিকে ইঙ্গিত করেছে। কৃষিক্ষেত্রে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার কমানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নকে মাথায় রাখা হচ্ছে। অধিক জল ও বিদ্যুৎ ব্যবহার যে ফসলে হয় তাতে হ্রাস টানার কথা বলা হয়েছে এই আর্থিক সমীক্ষায়। জমির সদ্ব্যবহার, কৃষিক্ষেত্রে অধিক কর্মসংস্থান গুরুত্ব দেওয়া হবে বাজেট সমীক্ষায় বলা হয়েছে। তেলেঙ্গানায় 88% কর আদায়ের মাধ্যমে বিগত আর্থিক বর্ষে রেকর্ড স্থাপন করেছে। আর্থিক সমীক্ষা 13 অধ্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আলোকপাত করা হয়েছে, এর জন্য তত কম রক্তক্ষয় হবে। খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য। স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি বেড়েছে ভারতবাসী। দেশের জিডিপি 3.8% স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে। 40 লক্ষ ভারতীয় আয়ুষ্মান ভারতের নাম নথিভুক্ত করেছেন।
এবং খুব গুরুত্বপূর্ণ কথা আগামী প্রজন্মের জন্য বলা হয়েছে, সংঘাতপূর্ণ কাজের জায়গায় আপনি যে অফিসে বা যেখানে চাকরি করছেন, সংঘাতপূর্ণ কাজের জায়গায় অফিসে অতিরিক্ত সময় ব্যয় আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে অন্তরায়। মারাত্মক একটি দিককে ইঙ্গিত করা হয়েছে। কর্মক্ষেত্রের সংস্কৃতি, জীবনশৈলী ও পরিবারের সঙ্গে সময় যাপন নিয়ে আর্থিক সমীক্ষায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেওয়া হয়েছে। অর্থাৎ অনেক জায়গায় এরকম হয়। কিছুদিন আগে ইনফোসিসের যিনি কর্তা তিনি বলেছেন রবিবারেও কাজ করতে হবে, বাড়িতে বসে বসে কি বইয়ের মুখ দেখবেন? এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। মানে আনন্দ মহিন্দ্রা তিনি এক স্যান্ডেলে বলেছেন বইয়ের মুখ দেখতে তার খুব ভালো লাগে, কেউ কেউ এরকম মন্তব্য করেছেন। কিন্তু আর্থিক সমীক্ষায় যেটা গুরুত্ব দেওয়া হয়েছে, এবারে আর্থিক সমীক্ষার ক্ষেত্রে বলা যায় ভারতে স্বদেশী জাগরণ মঞ্চ, আরএসএসের বিভিন্ন সংস্থা ভারতবর্ষের এই পরিবারগুলোর সংকোচন বিভিন্ন ক্ষেত্রে একেবারে জেরবার অবস্থা, পরিবারের জন্য কেউ সময় দিচ্ছে না এবং ডোমেস্টিক ভায়োলেন্স বাড়ছে এবং তার প্রভাব কর্মক্ষেত্রে এসে বলছে খিটখিটে মেজাজ, অফিসে কাজের চাপ, সময় একেবারে বিপর্যস্ত অবস্থা। এগুলো আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে অন্তরায় বলা হচ্ছে। অর্থাৎ কোয়ালিটির টাইম দেওয়া হচ্ছে। আর হবেই না বা কেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর জোর দিলে সত্যি কি এত সময় লাগে? 8 ঘন্টা কাজ করতে হবে। একটা দিন পৃথিবীর মানুষ একত্রিত হয়েছিল 8 ঘন্টা কাজের দাবিতে, যে এর বেশি কাজ করা যাবে না। মানুষ তো সে যুগ অতিক্রান্ত হয়েছে। তৃতীয় শিল্প বিপ্লবের পর চতুর্থ শিল্প বিপ্লবের সামনে গোটা পৃথিবী থরহরিকম্প। কেউ কেউ বলছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে সবার চাকরি চলে যাবে। কম্পিউটারের সময় ঠিক এরকম জিগির উঠেছিল। এটা ঠিক কথা। যে কটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে পৃথিবীতে, প্রত্যেক কটার ক্ষেত্রে একটা বিরাট ক্যাজুয়ালিটি হয়েছে, কিন্তু নতুন সম্ভাবনার দুয়ারও খুলেছে। এই কথাটাকেও অস্বীকার করা যাবে না। ভারতবর্ষের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কী নীতি হবে এই নিয়ে অনেকেই নানা কথা বলছিলেন। আজকে আর্থিক সমীক্ষায় কিন্তু তার দিকে একটা দৃষ্টি নিক্ষেপ করা হয়েছে। সেখানে বলা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহায়ক শক্তি হিসাবে ঘোষণা করা হয়েছে। এর বিপদ থাকলেও এটিকে সহায়ক শক্তি হিসাবেই চিহ্নিত করা হবে এবং সবচেয়ে বড় কথা কৃষিক্ষেত্র যা 5% স্টেডি জিডিপিতে কন্ট্রিবিউট করে গেছে এবং সেই ক্ষেত্রে রাসায়নিক সার, এমন এমন ফসল তৈরি হয় রাসায়নিক সারের জন্য প্রয়োগ হচ্ছে জমিতে, একেবারে 3 মাসের মধ্যে একদম পুরো রেডি। এই সবে বীজ পোতা হলো, 3 মাসে ফল তৈরি। রাসায়নিক সার ব্যবহার হয়েছে। রাসায়নিক সারকে ব্যবহার করলে প্রচুর জল লাগবে, মাটি থেকে জল তোলা হচ্ছে, বাড়ি হেলে পড়ছে। বিজ্ঞানীরা বলছেন, আমি বলছি না, আমি বিজ্ঞানী নই। এগুলোতে হ্রাস টানা হবে, বিদ্যুতের ব্যবহার হ্রাস টানা হবে। অনেক বেশি জোর দেওয়া হচ্ছে ধান, চাল এবং হচ্ছে সবজি উৎপাদনের উপর, এবং যেগুলো হচ্ছে একদম পারম্পরিক প্রথা, এবং অর্থাৎ কৃষিক্ষেত্রে কর্মসংস্থানকে নিশ্চিত করা হবে অনেকটা বেশি। তার কারণ ব্যাপক সংখ্যক 140 কোটির এই দেশে ব্যাপক সংখ্যক মানুষকে কিভাবে শ্রমে নিয়োগ করা হবে এদিকে একটা দৃষ্টিপাত করা হচ্ছে। তাহলে আমরা কি কি ধরে নিতে পারি আগামীকাল বাজেটে কি কি থাকবে? নিশ্চয়ই আবারও আপনাদের কাছে আমরা যখন যাব প্লেটগুলো আপনারা ফলো করুন। আর্থিক সমীক্ষা অনেকেরই পড়া হয়ে ওঠে না, কিন্তু আর্থিক সমীক্ষা 2024 সালের ভারতের অর্থনীতির রেজাল্ট পেশ করে দিয়েছেন। আগামীকাল নতুন আর্থিক বছরের জন্য বাজেট ঘোষণা করতে চলেছেন নির্মলা সীতারামন। দৃষ্টি থাকবে সেই দিকে। স্টুডিওতে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, যিনি একজন অর্থনীতি এবং এন্টারপ্রেনারশিপের ব্যাপারে যার একটা ভূমিকা রয়েছে, ইন্দোনেশিয়াতে একসময় ছিলেন, সুব্রত চৌধুরী, তিনি রয়েছেন স্টুডিওতে। সুব্রতবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন অধ্যাপক ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়। প্রদীপবাবুর কাছ থেকে অবশ্যই এই আর্থিক দিক, এই যে বাজেট বা এই নতুন দিক তার দিকে এগোবো, এবং আমি অবশ্যই আপনাদের সাথে হবেন। তার বক্তব্য আপনাদের কাছে অত্যন্ত পরিচিত, গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, একেবারে টেস্টেড, ডক্টর দেবাশিস মজুমদার। বিশেষ করে আমি নিজে সাংবাদিক হিসাবে কৃষিভিত্তিক ভারতীয় অর্থনীতি তার উপর সম্যক জ্ঞান লাভ করেছি বিভিন্ন বিষয়ে। তিনি ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর মজুমদার, আপনাকেও আমি স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে একটু বেশি প্রশংসা করে ফেলেছি মনে হয় ডক্টর সুব্রত চৌধুরী, সেটা কি এতটা প্রাপ্য? আমি একটু যাচাই করে বাকিদের থেকে আপনার কাছে আসবো। প্রদীপবাবু, এই যে আর্থিক সমীক্ষা রিপোর্টটা পেশ হয়েছে, আমি একটু যদি শুরু করি, একটা জায়গা এক সময় বলেছিল কৃষকের ছেলে কি কৃষকই হবে, তো গরিবের কথা মানে বাসি হলে সত্যি হয়। তখন অনেকেই বলেছিলাম, আমরা বলতাম না কৃষকের ছেলে যদি এগ্রিকালচারাল এক্সিকিউটিভ হয়
ক্ষতি কী? সেই কৃষিক্ষেত্র যা করোনার সময় ভারতকে বাঁচালো, সেই কৃষিক্ষেত্র 5% একটা স্টেডি গ্রোথ রেখেছে এবং একটা নতুন দিক আসছে, বিশেষ করে বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে এই রাসায়নিক সার লবি যে ভয়ঙ্কর ভূমিকা পালন করেছে, তাদের উপর রাশ টানার কথা একদম সরাসরি আর্থিক সমীক্ষায় বলা হয়েছে। এটাকে কি একটি নতুন ধরনের বাজেট বলে আপনি চিহ্নিত করবেন, না গতানুগতিকই? দেখুন, প্রথমেই বলি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তৃতীয়বার যে ক্ষমতায় এসেছেন তার কিছুদিন আগেই যে G20 সামিট হয়েছিল নিউ দিল্লিতে 2023 সালে, সেখানে কিন্তু ভারতবর্ষ কতগুলো বিশেষ দিকের ওপরে জোর দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে এমন ধরনের জীবনশৈলী যেটা হচ্ছে পরিবেশ বান্ধব, হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট লাইফস্টাইল, অর্থাৎ এই পরিবেশ বান্ধব জীবনশৈলীটাই দেখবেন আপনাদের যে স্লাইডগুলো আপনারা দেখালেন যে আর্থিক সমীক্ষার সারাংশ এবং কি হতে চলেছে, সেই পরিবর্তিত জীবনশৈলীর ওপরে কিন্তু বিশেষ জোর দেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে এই যে কৃষিক্ষেত্রে যেগুলোর ওপরে রাশ টানা হচ্ছে তার কিন্তু একটা এফেক্ট আপনাকে বুঝতে হবে যে এই যে বহুজাতিক সংস্থাগুলোকে বেশি গুরুত্ব না দেওয়া, এটা কিন্তু একটা রাজনৈতিক কম্পালশনও রয়েছে। যেভাবে নরেন্দ্র মোদীকে পিছু হটতে হয়েছিল কৃষি আইন নিয়ে, যে সমস্যার মুখে তিনি পড়েছিলেন, ফলে সেগুলোকে মাথায় রাখছেন প্রধানমন্ত্রী যে রাজনৈতিকভাবেও এই অর্থনৈতিক যে বাজেট তার যাতে কোনো কুফল না পড়ে তার রাজনৈতিক যে প্রোপাগ্যান্ডা বা রাজনৈতিক বক্তব্যের ওপরে। দ্বিতীয় একটা দিক যেখানে ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে, দুটো দিক। একটা হচ্ছে কি একটা স্বপ্ন, যে স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুরো তার সরকার মানে খুব দিন কাজ করছে, সেটা হচ্ছে বিকশিত ভারত 2047 একটা উন্নত ভারতবর্ষ, প্রতিটি ক্ষেত্রে তার উন্নত জায়গায় নিয়ে যাওয়া। এবং সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি, ইকোনমিক গ্রোথ। এখন এই অর্থনৈতিক অগ্রগতি করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে যে বৃদ্ধি, আর্থিক বৃদ্ধি বাড়ানো। কিন্তু আর্থিক বৃদ্ধি বাড়াতে গেলে আবার যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে ট্যাক্সের ওপরে যে ছাড়, সেই ট্যাক্সের ওপরে ছাড় কতটা হবে, কতটা মধ্যবিত্তদের যে প্রকৃত আয়ের কথা আপনি বলছিলেন সেটা কতটা বাড়বে। ফলে এই দুটোর মধ্যে একটা ভারসাম্য, একদিকে ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি করা, আবার অন্যদিকে ভারতের যে বিপুল একটা মিডিল ক্লাস মধ্যবিত্ত শ্রেণী রয়েছে তাদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলোকেও তাকে পূরণ করতে হবে। ফলে একটা ভারসাম্যের যে বাজেট, সেই ভারসাম্যটা কতটা রাখতে পারবে সেটা আগামীকাল পরিষ্কার হবে। মানে খুব গুরুত্বপূর্ণ জায়গায় আপনি দিয়েছেন। আমারও এই প্রশ্নটা থাকবে সুব্রত বাবুর কাছে। আমি আসবো ডক্টর দেবাশিস মজুমদারের পর। দেবাশিস বাবু, যে আর্থিক সমীক্ষা রয়েছে, আপনারা আরও ডিটেলে পড়েছেন, আরও ডিটেলে আপনারা বুঝবেন। আমাদের যতটুকুনি বুঝতে পারছি তাতে একটা ঠিক কথা, আমার মানে এই সময় আগামী প্রজন্মের কথা ভেবে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে নীতি, বলা যায় একটা নীতি স্পষ্টকরণ করা হয়েছে, যে এটি একটি সহায়ক শক্তি হিসাবেই অন্তত রাষ্ট্র দেখছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক মনে হচ্ছে, এবং বিশেষ করে কৃষিক্ষেত্রের উপর, কৃষি নির্ভর এই দেশে ভারতবর্ষের কৃষক শ্রেণীর যে অবদান সেটা কোথাও রয়েছে। এবং বিশেষ করে যেটাকে আবারও বললাম, রাসায়নিক সার বা হচ্ছে সেচ ব্যবস্থা, আরও অনেক ডিটেলে নিশ্চয়ই এটা রয়েছে। ফলে এই যে সমীক্ষার রিপোর্ট 2024-25 যেটা পেশ হয়েছে, ভারতবর্ষের জন্য এটা ঠিক কোন স্থিতি? মন্দের ভালো, না একটা ভালো অবস্থার দিকেই যাচ্ছে, কি আমরা বুঝবো? আমি সাম্প্রতিক সরকারি যে সমস্ত রিপোর্ট সেগুলো যা দেখেছি এবং আন্তর্জাতিক স্তরে যে সমস্ত রিপোর্ট আমি যা মানে আমার নজরে এসেছে, তাতে আমি যেটা বুঝেছি যে 2024-25 আর্থিক বছরের প্রথম কয়েকটি যে ত্রৈমাসিক যে হিসেব, তাতে ভারতবর্ষে কৃষিক্ষেত্রে 22-23-এর তুলনায় 24-25-এ বা 23-24 তুলনায় 24-25-এর এই যে সময়কাল, তাতে এই ম্যানুফ্যাকচারিং সেক্টর, উৎপাদন ক্ষেত্র এবং সেবা ক্ষেত্র, তাতে উৎপাদন বৃদ্ধির গতি খানিকটা কম হলেও আমরা একমাত্র দেখতে পাচ্ছি কৃষি ক্ষেত্রের কিন্তু উৎপাদন বৃদ্ধির গতি আগের তুলনায় বেশি। এটা একটা। তার সঙ্গে আপনাকে যেটা ভাবতে হবে, ভারতবর্ষের ইস্ট এশিয়া, সাউথ এশিয়া, এই সমস্ত দেশগুলোকে যদি আপনি তুলনা, ভারতবর্ষের এই যে ব্যাপারটা না, পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে। মানে এখানে ইনফ্লেশনটাকে আপনি দেখবেন
এবং মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দেখবেন ফুড ইনফ্লেশন আমরা খুব বলি যে সেটা প্রায় 9% উপরে, যদি ইনফ্লেশনটা সেটা 5.8। আবার দেখুন কৃষিক্ষেত্রে আমাদের যে মোট শ্রমশক্তি তার প্রায় 45-40% এখনো কর্মরত, এবং এই কৃষিক্ষেত্র আমাদের জাতীয় উৎপাদনের প্রায় 18% তারা কন্ট্রিবিউট করছে। তাহলে দেখুন মূল ব্যাপারটা, সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে 45% কর্মরত, কিন্তু তাদের অবদান হচ্ছে 18%। তাহলে সেখানে শ্রমের যে উৎপাদিকা শক্তি সেটাকে আমার বাড়াতে হবে, বাজেট এই সমস্ত দিকে যাবে। আবার ধরুন আমার কৃষিতে এই যে অবদান, কৃষি উৎপাদন বাড়ছে, তাহলে উৎপাদন যে হারে বাড়ছে, যে দ্রব্যের চাহিদা অর্থাৎ কৃষি দ্রব্যের যে চাহিদা তার তুলনায় নিশ্চয়ই বেশি, নাহলে তো ফুড ইনফ্লেশন এরকম হতো না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে ইনফ্লেশন গুলো দেখবেন ক্ষণস্থায়ী, অর্থাৎ এগ্রিকালচার আমরা বলি এখনো কিন্তু মরশুম নির্ভর। কাজে এখনো যে সেচ ব্যবস্থার প্রসারের যথেষ্ট যদি না হয়, তখনই বিভিন্ন সময় কি হয়, এই যে মৌসুমী বায়ুর যদি না থাকে, মানে আমাদের যে সাহায্য না করে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে উৎপাদন আশানুরূপ হয় না, যার ফলে একটা ইনফ্লেশন। এবং এতে কারা ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি? আমরা দেখেছি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সাধারণ মানুষেরা। এই মুদ্রাস্ফীতি কমিয়ে আনছি, কিন্তু সাধারণ মানুষ। তাহলে আমাদের যে বাজেটে, যেটা একটু আগে ওনারা বলছিলেন যে একটা ভারসাম্য, এখানে ভারসাম্য বলতে এটাই বোঝায় যে বাজেট কতটা আমাদের স্বল্পকালীন সময়ে আমাদের সাধারণ মানুষকে এই যে মুদ্রাস্ফীতির হার, সেটা এই যে ফুড ইনফ্লেশন, সেটা আপনি যেহেতু কৃষির কথা বলছেন, ফুড কতটা কমিয়ে আনা যায়, কতটা সরকারি বিতরণের মাধ্যমে, সরকার কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন যে বিতরণ। আপনাকে জাস্ট একটা এটা বলি যে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমণ্যম তিনি একটা কথা বলছেন যে অর্থনৈতিক এই যে মন্দা, আপনি যেটা বিভিন্ন ক্ষেত্রে, এটা সাময়িক নয়, অনেক সময় দীর্ঘস্থায়ী হচ্ছে, ফ্লাকচুয়েটিং। এটার ক্ষেত্রে কাঠামোগত সমস্যা, আপনি এই যে কৃষিক্ষেত্রের যে জায়গায় বললেন, এটাও কি এই কাঠামোগত সমস্যার কারণে? মানে ধরুন আপনি বলছেন সিজনাল বা সিজনে নানা রকম ফ্লাকচুয়েশন, প্রকৃতির ফ্লাকচুয়েশন থাকে, সেটাকে অ্যান্টিসিপেট করে যে কাঠামোগত সংস্কার করা বা নানা রকম ভাবে ইনফ্রাস্ট্রাকচারাল, সেটা কি আমাদের এত বছর ধরেও এখনো পর্যাপ্ত জায়গায় যায়নি, যে কারণে মন্দাটা সাময়িক থাকছে না, দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে? হ্যাঁ, মানে আমরা যখন বলি যে কাঠামোগত সংস্কার, যেমন ধরুন একজন কৃষকের জমি আছে, বলদ আছে, লাঙল আছে, কিন্তু তার সেচের ব্যবস্থা নেই। আবার সেচের ব্যবস্থা আছে, ঋণের ব্যবস্থা নেই। আমরা এটুকু বলি যে উপাদানের যোগানের অস্থিতিস্থাপকতা, মানে যতটা চাইছি দাম দিলেও পাচ্ছি না। তাহলে এইগুলো হচ্ছে কাঠামোগত দুর্বলতা, কৃষির কাঠামোগত দুর্বলতা। কাজে কৃষিক্ষেত্রে ঋণ সরবরাহ, কৃষিক্ষেত্রে সেচের যে সুযোগ করে দেওয়া, কৃষিক্ষেত্রে যে পরিকাঠামো, যেমন ধরুন প্রচুর শস্য এখনো কিন্তু বিনষ্ট হয় ভারতবর্ষে, সেখানে সরকার চেষ্টা করছেন যে সেই যে শস্য সংরক্ষণ করা, সেটা ফুড সাপ্লাই চেইন, সেটাকে আরো সুসংহত করা, এবং আমাদের যে উৎপাদন, বিভিন্ন যে দ্রব্য কৃষিক্ষেত্রে উৎপাদিত হচ্ছে, এই কৃষি দ্রব্য, সেগুলোকে আমরা ফুড প্রসেসিং এবং সেটাকে করে রপ্তানিযোগ্য করে তোলা, এগুলো সমস্তই কিন্তু নির্ভর করে একটা বিপুল পরিমাণ বিনিয়োগের উপর। এটা একা সরকারের পক্ষে সম্ভব না। আপনি সঠিকভাবে বলেছেন যেটা একটা কাঠামোগত সমস্যা, এবং সেই সমস্যার জন্য কৃষিক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মূলধনী বিনিয়োগ দরকার। এবং আমি আপনাকে বলছি যে রিপোর্ট আমি দেখেছি, তাতে ভারতবর্ষে এই বেসরকারি ভোগ্যদ্রব্যের উপরে ব্যয়, যেটাকে আমরা বলি প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, সেটা কিন্তু বেড়েছে বিগত 2 বছর। আমরা গভর্নমেন্ট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, ভোগ ব্যয় বেড়েছে, দেখেছি সেটা হচ্ছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটাও বাড়ছে, কিন্তু মানে গ্রোথ অর্থাৎ বৃদ্ধির হার কিন্তু কম, বাড়ছে কিন্তু গ্রোথ রেটটা কম। এবং অ্যাজ এ হোল যে লাস্ট 2 বছরের একটা স্ট্যাগন্যান্ট পজিশনে, সেটা কিন্তু ভীষণভাবে জরুরি যে আমরা কতটা কৃষিক্ষেত্রে বিশেষ করে মূলধনী ব্যয় করবো, যাতে আমাদের এই কাঠামোগত সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও আপনার কাছে আসব, এবং যেটা দেবাশিস বাবু বললেন, কৃষির উপর আমরা একটা আলোচনা করলাম আগামী কাল। কোথাও এটা তো ঠিক কথা, একটা ভারসাম্য, এই যে একটা ভোগ মানসিকতা বাড়বে, খরচ হবে, প্রচুর ইনভেস্টমেন্ট আসবে, এবং তার সাথে সাথে খুব দ্রুত একটা কাঠামোগত পরিবর্তন না আসবে, একটা কৃষকের আয় দ্বিগুণ থেকে 3 গুণে যাবে, একটা অর্থনীতির একটা গতিশীল অবস্থা তৈরি হবে। এই জায়গাটা একমাত্র শ্রেণী হচ্ছে পরিষেবা ক্ষেত্রটা দেখা যাচ্ছে, বিশেষ করে কম্পিউটার বা অ্যাপ্লিকেশনস
এবং যে সমস্ত এই রিলেটেড সার্ভিসগুলোর এক্সপোর্টের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অগ্রগতি আর্থিক সমীক্ষায় বলা হয়েছে। এগুলো খুব ভালো দিক, কিন্তু সাধারণ যেগুলো আরেকটা খুব মানে নেগেটিভ দিক এটা রয়েছে, এই সম্পর্কে ব্যাপক আলোকপাত না করলেও ইতিমধ্যে বিরোধীরা বলতে শুরু করেছেন স্থায়ী চাকরি বড্ড কমে যাচ্ছে এবং হচ্ছে চুক্তিভিত্তিক কাজ এইসব বাড়ছে, যে কারণে জীবনযাপনের যে জীবনশৈলী মান সেটা খুব পর্যাপ্ত জায়গায় যাচ্ছে না। সুব্রতবাবু, দেখুন, সারা পৃথিবী জুড়েই এই কর্মক্ষেত্রের ব্যাপারে বেশ একটা স্ট্রাকচারাল চেঞ্জেস হতে শুরু করেছে। আগে যেমন 1960s দশকে বা 70-এর দশকে যেমন লং টার্ম এমপ্লয়মেন্ট ছিল, সকাল 9টায় গিয়ে 5টার সময় চলে আসতো সবাই আর কি। ফ্যাক্টরি হয়েছিল সারা বিশ্ব জুড়ে। ইউএসএতে বড় বড় স্টিল প্ল্যান্ট হয়েছে, ইন্ডিয়াতে বড় বড় স্টিল প্ল্যান্ট হয়েছে, রাশিয়ায় হয়েছে, এবং সেখান থেকে সমস্ত সারা বিশ্ব জুড়ে প্রত্যেকটা দেশেই আর কি শ্রমিক শ্রেণী তৈরি হয়েছিল, যারা সকাল 9টায় থেকে গিয়ে কাজ করতেন এবং 5টার সময় ফিরে আসতেন, বা পরের শিফটে 5টা থেকে রাত জুড়ে কাজ হতো। কিন্তু এখন রিসেন্টলি যেই ট্রেন্ডটা এসছে আর কি সারা পৃথিবী জুড়ে, সেটা হচ্ছে এখনকার ইয়াং জেনারেশন এবং সমস্ত জায়গাতে ফুল টাইম এমপ্লয়মেন্টের দিকে আর নজর নেই। এখন যেটা শুরু হয়েছে সেখানে হচ্ছে খেপে কাজ করা, মানে যেটা ইংলিশে বলা হচ্ছে গিগ ওয়ার্ক বলা হচ্ছে। লোকে 3 ঘন্টা কাজ করছে, বাড়ি চলে আসছে। লোকে আবার বিভিন্ন রকমের কাজ করছে। একজন সকালবেলা ফটোগ্রাফি করছে, সন্ধ্যাবেলা স্টুডিওতে গিয়ে পেন্ট করছেন, রাতে গিয়ে আবার অন্য একটা কাজ করছেন। এরকম 2 ঘন্টা 3 ঘন্টা লোকে মাল্টি স্কিল হওয়াতে আর কি বিভিন্ন রকমের কাজ করছেন, 2 ঘন্টা 3 ঘন্টা করে কাজ করছেন। এটা শুধু ইউএসএ তো নয়, এটা ইন্ডিয়াতেও চলে এসছে। আজকে সমস্ত ইয়াং জেনারেশনে যারা রয়েছেন আর কি, তারা এই ধরনের কাজে অভ্যস্ত হতে শুরু করেছেন, এবং আগামী দিনেও হবে সেরকমই, যে ফুল টাইম এমপ্লয়মেন্টটা সারা পৃথিবী জুড়েই কমতে শুরু করেছে। ইউএসএ তো হয়েছে, ইন্ডিয়াতেও তার এফেক্ট শুরু হয়েছে, এবং আস্তে আস্তে সেগুলো বড় বড় শহরে ইন্ডিয়ার বড় বড় মহানগরগুলো থেকে ছোট ছোট টাউনে চলে আসবে। যেমন আজকে বাথরুমের রিপেয়ারিং করতে হলে লোক ডাকা হচ্ছে 500, 600, 200-300 টাকা নিয়ে 2 ঘন্টা কাজ করে দিয়ে চলে যাচ্ছেন। 2 ঘন্টা কাজ করে 1000 টাকা হচ্ছেন। মাসে যদি 25 দিন বা 20 দিনও কাজ হয়, 20,000 টাকার মাইনে, 20,000 টাকা উনি রোজগার করছেন। তো দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। তো এই ট্রান্সফরমেশনটা সব জায়গায় হচ্ছে, এবং ভবিষ্যতে এই জিনিসটাই সব জায়গাতে রেপ্লিকেট করতে থাকবে। এই ভারসাম্যের কথা যখন একটা জায়গা রয়েছে, যে এবার আমরা যদি সেই জায়গাটায় আসি, তখন প্রত্যেক মানুষই চায় হচ্ছে জীবনের সমৃদ্ধির একটা পথে একটা যাবে। একটা উন্নত দেশ 5 ট্রিলিয়ন লক্ষ্য হচ্ছে 2027 সালের মধ্যে। অনেক বেশি লোক ট্যাক্সেশনের মধ্যে আসবে। তেলেঙ্গানা তো একটা দৃষ্টান্ত স্থাপন করে ফেলেছে, প্রায় 88% সেখানে অনেকেই চান ট্যাক্স দিতে, কর দেব, সেরা করদাতাদের মধ্যে নাম তুলব, এইরকম একটা জায়গায়। কিন্তু সেই তুলনায় কি আমরা কি প্রস্তুত? বা এই যে বলা হচ্ছে 5 ট্রিলিয়ন, আদপে এটা কি সম্ভব হবে? তার কারণ হচ্ছে 4 ট্রিলিয়ন এক্সপেক্ট করা হয়েছিল, সেই জায়গাতে আমরা রিচ করতে পারিনি। দেখুন, গত 10 বছর যদি ভারতের ডেটাগুলো দেখা হয়, তো 2014-তে ইন্ডিয়ার জিডিপি ছিল 1.7 মিলিয়নের মতো। আজকে IMF এর যে রিপোর্টটা এসছে, তাতে কিন্তু বলা হয়েছে যে 4.27 হচ্ছে এক্সপেক্টেড জিডিপি এই বছরে থাকবে আর কি। তো টার্গেট যেটা নেওয়া হয়েছিল, যে প্রথমে নেওয়া হয়েছিল 2025-এর মধ্যে, তারপরে 2027-এর মধ্যে 5 ট্রিলিয়নের টার্গেট, সেটা কিন্তু অ্যাচিভেবল, সেটা খুব একটা দূরে নয়। যেহেতু কোভিড হলো, তারপর লাস্ট ইয়ার আমাদের ইলেকশন ছিল, 3টে মাস সময় হলো, একটা ফাইন্যান্সিয়াল কোয়ার্টার একটা নষ্ট হয়ে গেল, কেননা বাজেটই পাস হয়েছিল 23 জুলাই। সেই জন্য প্রথম দিকগুলো খানিকটা একটু তো ঢিলে ছিল, কিন্তু 5 ট্রিলিয়ন ইজ নট অ্যাচিভেবল। আসলে 5 ট্রিলিয়নটা সেরকম বড় ব্যাপার নেই। ইন্ডিয়া যেটা টার্গেট করেছে 2047-এ, আজকে ধরুন আজকে 2025, 2047 মানে আর 22 বছর রয়েছে। 22 বছরে যে টার্গেটটা ইন্ডিয়া নিয়েছে, সেটা হলো 51 ট্রিলিয়নে পৌঁছে যাবে 2047-এ। সেই জন্য 5 ট্রিলিয়ন 2027-এ বা 26 হোক বা 28 হোক, দ্যাটস নট এ বিগ থিং। কিন্তু টার্গেটটা হচ্ছে সেই 2047-এ গিয়ে প্রায় 51 ট্রিলিয়ন। আমরা বিস্তারিতভাবে এই ব্যাপারটা নিশ্চয়ই চর্চা করব। আশাব্যঞ্জক আমরা আপনাদের কাছে নিঃসন্দেহে, এবং আরও সমৃদ্ধি বা বিকাশের প্রশ্নে, এবং যে দিকটা খুব গুরুত্বপূর্ণ, আমি এই বিষয়টার উপরও আপনাদেরকে জানতে চাইব যে
আমরা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম সীমান্ত সুরক্ষা, বিশেষ করে পশ্চিমবঙ্গ প্রতিরক্ষায় বাজেট একটা বৃদ্ধি পায়, কিন্তু বিশেষভাবে এবারে সীমান্তগুলোতে অত্যন্ত ডিমান্ড একটা তৈরি হয়েছে কাঁটাতারের বেড়া। দীর্ঘদিন জমি সমস্যা এইটাকে বলা হয়েছিল, কিন্তু জমি যখন দিয়ে দেওয়ার পর এই সমস্যার সমাধান হবে কিনা, বা যে সমস্ত হচ্ছে অবৈধ অর্থনীতি চোরাচালান যে ব্যাপকতরভাবে 50 বছর ধরে বিভিন্নভাবে ডমিনেটিং সিচুয়েশনসে ছিল, সেই ক্ষেত্রে আলাদা কোনো ফোকাস থাকবে কিনা, এটা কি খুব বেশি বাড়তে চাওয়া হলো পশ্চিমবঙ্গের জন্য? এইটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নজর থাকবে সেদিকেও। অবশ্যই এই বিষয় নিয়ে আমরা আলোচনায় রয়েছি। একটা বিষয়ে প্রদীপবাবু আপনার কাছ থেকে, আপনি ভারসাম্যের কথা বলেন, ধরুন দুটো ক্ষেত্রে, যেহেতু আপনার দুজনেই অধ্যাপনার সাথে রয়েছেন, শিক্ষাক্ষেত্রের ক্ষেত্রে একটা পরিবর্তনের কথা আর্থিক এই সমীক্ষা এটা বলা হচ্ছে, জোরালোভাবে করা হচ্ছে এবং এটা হয়তো ইমপ্লিমেন্টও হতে চলেছে। দ্যাট ইজ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা দেখছি এই মুহূর্তে গোটা পৃথিবীতে আলোচনা বা ঝড় বা ট্রেন্ডিং, কখনো কখনো সুপার ট্রেন্ডিং, সেটা হচ্ছে এই যে ডিপসিক, একটা 37 বছরের চাইনিজ একজন যেরকম একটা বিস্ময় তৈরি করে দিয়েছে, এবং বলাই হচ্ছে যে উৎপাদন ক্ষেত্রগুলোতে গোটা বিশ্ব যদি এক হয় তাহলে চীনকে আটকানো সম্ভব, মানে মোটা তো দাগে এইরকম একটা জায়গায়। এটা থেকে একটা সত্যিকারের পরিবর্তন আনতে গেলে কি এই যে শিক্ষাক্ষেত্রে একটা সংস্কার বা বাজেট বরাদ্দ বৃদ্ধি, প্রচুর বেসরকারি বিনিয়োগও এই ক্ষেত্রে আগামী দিনে আসছে, প্রচুর ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অনেক ক্ষেত্রে হচ্ছে, তৈরি হচ্ছে, কোথাও কি মনে হয় যে আরও ইম্পেটাস এটা দরকার? না এই ক্ষেত্রে ঠিক কি আশা আপনি করতে পারেন বা আমরা কি করতে পারি? দেখুন, প্রথমেই বোঝা দরকার যে শিক্ষাক্ষেত্রে যে নিয়ে আলোচনা বেশ কিছুদিন ধরেই হচ্ছে সেটা হচ্ছে বেসরকারি বিনিয়োগ, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন, স্কুল স্থাপন। এর ফলে যেটা লক্ষ্য রাখতে হবে যে পাবলিক যে ইউনিভার্সিটিগুলো আছে, আগেকার দিনে একটা কথা ছিল যে পাবলিক সেক্টর ইউনিট, পিএসসি, এবং সেগুলো একটা সময় সিক ইউনিটসে পরিণত হয়েছিল, যে রুগ্ন ক্ষয়িষ্ণু, সেগুলোকে আর মানে আপনারা দেখবেন যে অনেক জুট মিল ছিল, সেগুলোকে আর মানে আর তোলা গেল না। তো তার ফলে আগামী দিনে এইটাও একটা ভারসাম্যের জায়গা যে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে সেখানে ব্যয় সংকোচন হচ্ছে কিনা, মানে সেখানে বরাদ্দ আসছে কিনা। আমরা যেটা দেখেছি গত 4-5 বছরের শিক্ষাক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যয় বরাদ্দ মানে বরাদ্দ খাতে অনেক কমতি দেখা গেছে, এবং সেখানে কি হচ্ছে, সেখানে সাধারণ ছেলেমেয়েরা তারা কিন্তু টাকা পয়সা অত দিতে হবে না যেরকম প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে দিতে হচ্ছে। ফলে এই সাধারণ মানুষ, আজকে আপনি চীনকে টপকানোর লক্ষ্য রাখতে পারেন, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কোন দেশে কাদের মধ্যে থেকে সেই স্বপ্ন দেখছেন। ফলে এইখানে এই যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সহায়ক শক্তি, খুবই ভালোভাবে এটা বলা হয়েছে যে সহায়ক শক্তি থাকতে পারে, কিন্তু সহায়ক শক্তি থেকে আমার নিজের বুদ্ধিমত্তাটা নষ্ট না হয়। যে মানে পাবলিক সেক্টর এখানে রিক্রুটমেন্ট, যেটা আপনি বলছিলেন, কর্মসংস্থান, প্রচুর ইউনিভার্সিটি, অথচ সেখানে সব কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক শিক্ষক, ফুল টাইম শিক্ষক নেই, কিন্তু পোস্ট আছে। তাহলে এইগুলো আগামী দিনে কি হবে, এই বাজেটে কি দেখবো, যেটা এখানেও আপনি ভারসাম্যের অভাব দেখছেন? অবশ্যই, এবং আমি দেখতে পাচ্ছি যে সেখানে এই যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই, এটাকে এই যে বিদেশি বিনিয়োগ, সেটা শিক্ষাক্ষেত্রে আসার ফলে কি হবে, যে আমার শিক্ষাক্ষেত্রটা এই যে একদিকে বলা হচ্ছে আমার নিজের সভ্যতার জ্ঞান চর্চা, ভারতীয় জ্ঞান পরম্পরা, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, আবার আরেক দিকে আমাকে বলা হচ্ছে যে আমি বিদেশি বিনিয়োগ আনছি। তাহলে এই দুটোর মধ্যে আমি যদি বিদেশি বিশ্ববিদ্যালয়ে আসে, তারা তো তাদের মতো করে পড়ানোর চেষ্টা করবে, তারা কি ভারতীয় জ্ঞান পরম্পরা শিক্ষার প্রসারে নজর দেবে? এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে জায়গাটা, যেটা পশ্চিমবঙ্গের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, সীমান্ত সুরক্ষা। আজকে এই সীমান্ত সুরক্ষায় কিন্তু প্রযুক্তি নির্ভরতা আরো বৃদ্ধি করতে হবে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বৃহত্তরভাবে কাজে লাগানো উচিত সীমান্ত সুরক্ষা। ফলে এই যে ব্যয় বরাদ্দ, আপনি কাঁটাতারের বেড়া বলছেন, আজকের দিনে কাঁটাতারের বেড়ার থেকেও বড় অনেক সময় লেজার দিয়েও বেড়া হয়। আমরা বিভিন্ন মানে বড় বড় বিদেশের অনেক জায়গায় দেখি যে বেড়া যে আছে বোঝাই যায় না, গেলে ধাক্কা খাওয়া যায় লেজার দিয়ে, প্রযুক্তি, উন্নততর প্রযুক্তি। ফলে আজকের দিনে সীমান্ত সুরক্ষায় ব্যয় বরাদ্দ বৃদ্ধি, লেজার টেকনোলজি, এআই এর মানে অনেক ড্রোন দিয়েও বোঝা যায় যে কোথায় আপনি সীমান্ত পেরিয়ে লোক ঢুকছে, গরু পাচার হচ্ছে। দিল্লিতে বসে আপনি দেখতে পারবেন পশ্চিমবঙ্গে কি হচ্ছে বা কোন প্রান্তে কি হচ্ছে। ফলে আজকে আমার রাজনৈতিক অভিসন্ধি নিয়ে আমি কি এটাকে দেখবো না, মানে ওভারলুক করে যাব যে এখানে অনেক রাজনৈতিক আমার শক্তি ক্ষয় হবে যদি এটার উপরে আমি জোর দিই।
নাকি আমি এটার উপরে জোর দিয়ে রাজনীতি যাই হোক কিন্তু সুরক্ষাটা আগে, এই জায়গাটা আমি আনবো। ফলে এই যে ব্যয় আজকে বরাদ্দ, আর্থিক ক্ষেত্রে বরাদ্দ মানে কি, আপনি শুধু কি বিদেশিদের জন্য মুক্তাঞ্চল করে দেবেন বিদেশি বিনিয়োগের জন্য ভারতীয় অর্থনীতিকে, নাকি আমি ভারতবর্ষকে আগে সুরক্ষিত করব? আজকে আমার যে কোনো সীমান্ত কেন Exactly. আজকে কাঁটাতার, এই কাঁটাতার আমি এই নিয়ে আমাদের দুটো খুব এক্সক্লুসিভ প্রতিবেদন, হয়তো অনেক দর্শক দেখেছেন, অনেকে দেখেননি, কিন্তু আমি এই আলোচনাটাকে একটু এগিয়ে গিয়ে যদি সময় পাই অবশ্যই ওটাকে দেখাতে চাইবো। না হলে তিনজন যেহেতু ডিস্টিংগুইশড গেস্ট এসছেন, এটাকে আমরা কিন্তু খুব গুরুত্ব দিতে চাই। আমি এই কথার সূত্র ধরে ডক্টর দেবাশিস মজুমদার আপনার কাছে জানতে চাইবো যে আমি দেখেছি যে এই যে আর্থিক যে সমীক্ষা রিপোর্ট, অনেকগুলো ডেটা, তথ্য সমৃদ্ধ ডেটার মধ্যে যে খুব বেশি জল মেশানো কোনোটাই নয়, কিন্তু একটা ওরিয়েন্টেশনস থাকে, বেশ সুন্দর ফিলোসফিক্যালও লাগে, খুব ভালো লাগে। কিন্তু যখন বাজেটটা পেশ হয় সেটাতে কিন্তু চিরচরিত কতগুলো প্রশ্নের জন্ম দেয়। কীরকম একটা হতাশজনক পরিস্থিতি। এই যেমন এই কথাটা, আমি এই কথাটা এই কারণেই বলছি, সুব্রতবাবুও রয়েছেন এটা, আর বিএসএফের যিনি প্রধান পূর্বাঞ্চলীয়, তিনি বলেছেন পশ্চিমবঙ্গে সীমান্তে যাতে আম গাছ না লাগানো হয়, বড় বড় ফসল যাতে মানে গাছ না লাগানো হয়। সকালে কুয়াশা তো জঙ্গিরা ঢুকে পড়ে গাছের নিচে থেকে যাচ্ছে, সেই জন্য ছোট ছোট গাছ লাগান। আচ্ছা, এটা কি কাশ্মীরেও কুয়াশা হয়, বিভিন্ন জায়গায় হয়, তাহলে প্রযুক্তি, এআই, এগুলোকে একটা হাস্যকর ব্যাপার হয়ে যায়। তো তখন আমার কথা হচ্ছে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আগামীকাল যে বাজেটটা, আজকে যে সমীক্ষা বা যে বৃদ্ধি, সেই জায়গাগুলোকে মেজারমেন্টে আপনি এটা বুঝে কি কি পদক্ষেপ নিতে পারে, কি কি পদক্ষেপ নিতে চলেছে সরকার, এই ব্যাপারে যদি একটা পূর্বাভাস আপনি দেন। আমার মনে হচ্ছে যে, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে ভারতবর্ষের সামনে আপনাদের যে আলোচনা যারা রয়েছেন এখানে, তাদের আলোচনায় যেটা উঠে আসলো, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সামনে স্বল্পকালীন সময়ে যে চ্যালেঞ্জগুলো কোনটা। একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে যে শ্লথ গতি, সেখানে ওই যেটা ওনারা বললেন যে আমাদের যে প্রবৃদ্ধি, সেটাকে 5 ট্রিলিয়ন ইকোনমিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে রপ্তানি বৃদ্ধি, এবার ধরুন আপনি চাইলেই কিন্তু রপ্তানি বাড়াতে পারবেন না, কারণ ইকোনমিক গ্লোবাল স্লো ডাউন যদি থাকে, সেটা একটা চ্যালেঞ্জ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছেন, সেটাকেও আপনি থামাতে পারবেন না। আমাদের শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ ইত্যাদির মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার জন্য স্কিল ফরমেশন, সেটাও থাকবে, কিন্তু তার ফলে একটা ট্রেড অফ হয়, মানে একটা পেতে গেলে একটা ছাড়তে হয়। ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে বেশ কিছু চিরাচরিত কাজ কিন্তু সেই ইন্টেলিজেন্স সেটার মাধ্যমে হবে। ফলে আপনি যখন বেকারত্ব কমাতে চাইবেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আনতে চাইবেন, সেটা সারা পৃথিবী এখন ভাবছে যে তার মধ্যে ভারসাম্য কোথায় আনা যায়। যে সেখানেও কিন্তু আমার বাজেটের সামনে একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের যে মধ্যবিত্ত সমাজ, আমাদের এই জাস্ট কিছুদিন আগে একটা সমীক্ষা বেরিয়েছে, ভারতবর্ষে বিগত 4-5 বছরে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত, তাদের যে বৃদ্ধির গতি এবং তাদের অংশ প্রচন্ডভাবে বাড়ছে, এবং তার ফলে তারা খুব আশাবাদী যে এই যে তারা কিন্তু ম্যাক্সিমাম যে ভোগ ব্যয় তারা করেন, এবং এই ভোগ ব্যয়ের মাধ্যমে যে অতিরিক্ত চাহিদা সৃষ্টি হবে, কিন্তু সেখানে কিন্তু আপনি যদি সেখানে বেশি জোর দেন, তাহলে দেখবেন আবার একেবারে যে ডেস্টিটিউট নিম্নবিত্ত, সেখানে কিন্তু দারিদ্র এবং এই যে আয়ের যে বিভাজন, যেটাকে আমরা বলি আয় বন্টন, সেখানেও কিন্তু একটা ট্রেড অফ থাকে। অর্থাৎ আমি হয়তো 5 ট্রিলিয়নে পৌঁছবো, কিন্তু যদি সঙ্গে সঙ্গে যে আমাদের বিভিন্ন শ্রেণীর আয় শ্রেণীভুক্ত মানুষের মধ্যে যে মোট জাতীয় আয়ের বা জাতীয় উৎপাদনের যে বিভাজন, যেটা আমরা দেখি যে ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2020 এবং ইত্যাদি, সেখানে কিন্তু এই বৈষম্য ভারতবর্ষে একটা প্রকট, সেটাও একটা চ্যালেঞ্জ। কাজে আমাকে এমন ভাবে বাজেট তৈরি করতে হবে যাতে আমি বৃদ্ধিও পাই, এটাকে আমরা বলি ইকোনমিক প্রগ্রেস বা গ্রোথ, তার সঙ্গে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন বা ইকোনমিক ডেভেলপমেন্ট, সেটা কিন্তু কোয়ালিটেটিভ চেঞ্জ ইন দ্য লাইফ অফ দ্য পিপল। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে যে আলোচিত এই যেটা হচ্ছে আর্থিক এই বৈষম্য, বিশ্বজুড়ে একটা বৈষম্য, ইনইকুয়ালিটি এতটা বৈষম্য, মানে এক একটা বহুজাতিক কোম্পানির সিও মানে কোথাও 500 থেকে 2000% পর্যন্ত গ্যাপ। এই রকম যদি থাকে তাহলে আপনি 5 ট্রিলিয়ন বা 51 ট্রিলিয়ন ইকোনমির দিকে যাবেন, কিন্তু এই যে বিপুল জনসংখ্যাকে আপনি সমৃদ্ধির জন্য যে ভারসাম্য দরকার, সরকারের কিন্তু কোথাও জায়গায় কিন্তু পারফরমেন্সের জায়গায় কিন্তু সেই কনফিডেন্সটা, ইচ্ছেটা আছে, ইচ্ছেটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই, কিন্তু সেই কনফিডেন্সটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় না। এটা যেমন হচ্ছে যে কতগুলো জায়গা, হ্যাঁ
হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না সুব্রত বাবু। হ্যাঁ, আসছি আপনার কাছে আসছি। সুব্রত বাবু কিছু বলতে চাইছেন, তারপর আসছি। হ্যাঁ, বলুন। দেখুন, একটা ধারণা রয়েছে যে দিন দিন বৈষম্য বাড়ছে ইন্ডিয়াতে, ভারতে। না, এটা তো স্ট্যাটিস্টিক্স। না, আমি আপনাকে বলছি এটা পুরোই ভ্রান্ত ধারণা। কেন আপনি বলছি, স্ট্যাটিস্টিক্যালি ইকোনমিক্সে যখন বৈষম্য মাপার জন্য একটা টুলস রয়েছে, সেটাকে বলে জিনি কোএফিশিয়েন্ট। জিনি কোএফিশিয়েন্ট দিয়ে আর কি বৈষম্যটা মাপা হয়। যদি ইন্ডিয়ার যদি লাস্ট 10 বছরের যদি আপনি দেখেন, আমি আপনাকে একদম পুরো বলছি, মানে উইথ ডেটা শুদ্ধ, উইথ টুলস শুদ্ধ, যে গত 10 বছরে 24 কোটি লোক ডেস্টিটিউট থেকে, মানে যারা বাংলায় বলে যে একেবারে গরিব, সেখান থেকে এসছেন অ্যাসপিরেশনালি, মানে তারা গরিবের রেখার Ascent উপরে করেছে। চলে এসছে। এবং আগে যখন কার্ভটা এরকম ছিল, যেহেতু এত 24 কোটি লোক চলে এসছেন স্টেজটা পেরিয়ে, সেই জন্য বৈষম্যের কার্ভটা কিন্তু অনেক কম হয়ে গেছে। আপনি যদি জিনি কোএফিশিয়েন্ট দেখেন, অর্থনীতিবিদরা জিনি কোএফিশিয়েন্টে ডিল করেন, এবং দেখবেন যে জিনি কোএফিশিয়েন্ট প্রায় 3.03 এটা কমে এসছে। সো ইন্ডিয়ার ক্ষেত্রে বৈষম্য কিন্তু কম হয়ে গেছে। যেটা লোকের ধারণা হয় যে হ্যাঁ, আম্বানিদের বাড়িতে 5,000 কোটি টাকার বিয়ে হয়েছে, এদিকে লোকে খেতে পারছে না, তাতে একটা ধারণা হতে পারে যে ইন্ডিয়াতে বৈষম্য বেড়েছে এবং বাড়ছে। কিন্তু স্ট্যাটিস্টিক্যালি বলছে, যেহেতু 24 কোটি লোক গত 10 বছরে অতি গরিব থেকে অ্যাসপিরেশনালে চলে এসছে, সেজন্য কার্ভটা কম হয়ে গেছে, ইন্ডিয়াতে বৈষম্য কম হয়ে গেছে। এটা কিন্তু সবার জানা উচিত। প্রত্যেকটা চ্যানেলে এরকম কথা আসে যে বৈষম্য নাকি ইন্ডিয়াতে বেড়েছে, কিন্তু ডেটা বলছে বৈষম্য বাড়েনি। জিনি কোএফিশিয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হয়েছে। কি বলবেন দেবাশিস বাবু? হ্যাঁ, না, সেটা উনি যেটা শোনা যাচ্ছে এখন। হ্যাঁ, 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 না, একটা হচ্ছে গিনি কোএফিশিয়েন্ট, একটা ওয়ান অফ দি ইন্ডিকেটরস, এটা ঠিকই। এবং তার সঙ্গে আমরা যেটা দেখি যে ইনকাম ইনইকুয়ালিটি হচ্ছে গিনি কোএফিশিয়েন্টে, কিন্তু যদি ওয়েলথ ইনইকুয়ালিটি দেখেন, ওটাকে আরেকটু ব্রডার আর কি, মানে ইনকাম তার সঙ্গে অ্যাসেটস, তার ডিস্ট্রিবিউশনে যথেষ্ট বৈষম্য রয়েছে, এখনো রয়েছে। এবং এই জাস্ট গত পরশুদিন আমি রিপোর্টটা দেখেছি এবং আন্তর্জাতিক স্তরে, সেখানে বলা হচ্ছে যে ভারতবর্ষে এই যে 2023-24 এবং 24-25 আশা করা হচ্ছে যে যারা খুব টপ রিচ, তাদের যে অগ্রগতি, সেটাও কিন্তু যথেষ্ট বাড়বে। অর্থাৎ একদিকে যেমন নিচ থেকে উনিও সত্যি, কারণ যারা দরিদ্র, সেই দারিদ্র্যের অংশ কমেছে, এটা কেউ না করছে না। যারা দারিদ্র্যের সীমার নিচে ছিল, ইনকাম পভার্টি, একটা হচ্ছে ইনকাম পভার্টি, তার থেকে উঠে আসছে। কিন্তু ওয়েলথ ডিস্ট্রিবিউশনে যদি ইনইকুয়ালিটি থাকে, তাহলে ইনকাম অ্যাসেট ডিস্ট্রিবিউশন, ধরুন আমি যেটা বলি যে আমার কাছে অ্যাসেট, অর্থাৎ ইনকাম জেনারেটিং অ্যাসেট যদি না থাকে, তাহলে আমি এটা সাস্টেন করতে পারবেন না। ধরুন আজকে আপনার সুন্দরবনে যারা দরিদ্র, হঠাৎ একটা আয়না ধরনের কিছু এলে, তারা আবার তাদেরকে আপনি তুলেছেন, তারা দরিদ্র নয়, কিন্তু চট করে তারা দারিদ্র সীমার নিচে চলে যাবে। এই যে রেজিলিয়েন্সটা তৈরি করতে হবে, এটা একটা চ্যালেঞ্জ। সেটাই আমি বলতে চাইছি যে ধরুন এটা খুব ভালো যে হ্যাঁ, অনেকে দারিদ্র সীমার উপরে উঠেছে, কিন্তু কত তাড়াতাড়ি আবার তারা দারিদ্র সীমার নিচে চলে যেতে পারে, সেটাই হচ্ছে যে কোনো এই প্রাকৃতিক দুর্যোগ, যেমন আজকে সারা পৃথিবী চিন্তিত, পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশেষ করে মেয়েরা, তারা কিন্তু দেখা যায় যে তাদের যে দারিদ্র সীমা, দরিদ্র হয়তো দারিদ্র সীমার থেকে উপরে উঠেছে সরকারি সাহায্যের সাহায্যে, কিন্তু তারা আবার সেই দারিদ্র সীমার নিচে চলে এসছে। এটাকে চার্নিং পভার্টি বলে, যেন তাওয়ার উপরে রুটি ভাজছেন আপনি, একবার এই পিঠটা গরম, এই পিঠটা পুড়ে যাচ্ছে। ঠিক তেমনি মানুষ প্রত্যেক মুহূর্তে পুড়ে যাচ্ছে, প্রত্যেক মুহূর্তে দারিদ্র। এটা যদিও আমরা অতিক্রম করতে পেরেছি, কিন্তু আমি যেটা বলতে চাই যে বাজেট যখন স্বল্পকালীন সময় সরকারের সামনে একটা লক্ষ্য রাখে, সেই লক্ষ্যের মধ্যে একটা অবশ্যই থাকবে, আমরা কিন্তু আর বৈষম্যকে বাড়তে দেব না। আমরা এই ওয়েলথ ডিস্ট্রিবিউশন বা সম্পদ বন্টনে বৈষম্য, সেখানেও খানিকটা যদি হ্রাস টানতে পারি, তাহলে সাধারণ মানুষের মধ্যে আয় সৃষ্টিকারী সম্পদের যে যোগান, সেটাকে যদি বাড়াতে পারি, সেটাই আমার বক্তব্য ছিল। আমি প্রদীপবাবু আপনার কাছ থেকে দ্রুত ইনইকুয়ালিটি বা এগুলো ধরো বা এক ধরনের পলিটিক্যাল ক্রাইসিস নিয়ে আসে, আজকে এই বিতর্কে এই মুহূর্তে এটা যাব না, কিন্তু কতগুলো জায়গা দেখবো যে আমাদের দেশে যখন একটা ওয়েলফেয়ারের জায়গায়, এমনিতেই সুব্রতবাবু স্বীকারও করলেন, খুব চমৎকারভাবে বললেন, এটাও ঠিক কথা যে আমরা গিগ ইকোনমির দিকে এগোচ্ছি। সোশ্যাল ওয়েলফেয়ারের ক্ষেত্রে প্রায়শই সিনিয়র সিটিজেনদের আমরা সবসময় তাদের তাদের এই যে অধিগত জ্ঞান, মেধা, বিদ্যা,
এদের অনেকেরই খুব দুর্ভাগ্যজনক একটা কালকে কি এরকম কোনো সুখবর, এটা আপনি কি আশা করেন? আমি তো এটা খুব অনেকেই চাইছি, অনেকেই আমার কাছে এটা বলেছেন, এই বিষয়টা একটু তুলবেন। বিশেষ করে হচ্ছে এই যে বয়স্ক মানুষদের এই যে স্বাস্থ্য ক্ষেত্রে যে প্রিমিয়ামটা আর কি, এই যে প্রিমিয়ামের মধ্যে একটা অব্যবস্থা, মানে কোনো ঠিক ঠিকানা কিছু থাকে না, এই জায়গাগুলোকে একটু অ্যাড্রেস করার কি প্রয়োজনীয়তা রয়েছে? বা অনেক ক্ষেত্রে কর ছাড়ের ক্ষেত্রে লোকে এটা নিয়ে বেশি প্রতিবেদন বা এটা থাকে, আপনি কি এক্সপেক্ট করেন? সেটা প্রত্যেকেই চায় যে এই কর ব্যবস্থাটা ঠিকঠাক হোক, এবং বিশেষ করে যারা অত্যন্ত ধনী তাদের অনেক সময় আমরা দেখি যে আদানি আম্বানি এদের কর ছাড় দিয়ে দিচ্ছে সরকার অনেক জায়গায়, কর্পোরেট ট্যাক্স। ফলে এইগুলোকে হ্রাস টানা দরকার। মানে আপনি বলছেন কি তাহলে আমি কি মানে কর মানে কি এই ক্ষেত্রে সুপার রিচদের উপর সুপার ট্যাক্স? না, সুপার ট্যাক্সের কথা বলছি না, অন্তত যেটুকু দেওয়ার কথা সেইটুকুই যেন ঠিকমতো তারা দেয়, তার দিকে লক্ষ্য রাখা। সেকেন্ড হচ্ছে এই যে গজিয়ে ওঠা বিমা সংস্থা, বিভিন্ন ধরনের বিমা সংস্থা আজকে চলে এসছে, তাদেরকে একটা রেগুলেশন করা, একটা ঠিকঠাক আইন প্রণয়ন করে তাদের একটা লক্ষ্য স্থির করা যে আপনাদের যে এই যে বিমার যে যেটাকে প্রিমিয়াম, সেটা লাফিয়ে লাফিয়ে যে হঠাৎ এক বছর এইটা, তারপরের বছর ওটা, অনেকে বলে যে আপনার বয়সের থেকে হচ্ছে তো ক্যালকুলেশনে, ফলে এইগুলো একটা নির্দিষ্ট নীতি থাকা উচিত এবং রেগুলেট মনিটরিং এজেন্সি গভর্নমেন্টের বাজেটের মধ্য দিয়েই এটা রাখা উচিত, যে যাতে এগুলো ফ্লাকচুয়েট না করে বেশি। কিন্তু সব থেকে আমার যেটা মনে হয় যে আজকে আমাদের, আপনি রাজনীতির কথা আনতে বারণ করছেন, কিন্তু দেখুন রাজনীতি এমন জায়গায় পৌঁছেছে, জনমোহিনী রাজনীতি, যে সেখানে আপনাকে অনেক কিছু ফ্রি দিতে হচ্ছে। আপনি ফ্রিতে মানে স্বাস্থ্য দিচ্ছেন, পরিষেবা দিচ্ছেন, ফলে এই জায়গাগুলো মেকআপ করার জায়গাটা কোথায়? মানে গভর্নমেন্ট যে নিজে অনেক কিছু বিনামূল্যে সাধারণ মানুষের জন্য দিচ্ছে বা গরিব মানুষদের জন্য দিচ্ছে, তাতে যে গভর্নমেন্টের খরচাটা হচ্ছে সেটা গভর্নমেন্ট কোথা থেকে মেকওভার করবে, এটাও একটা বড় প্রশ্ন। অনেকে তো একটা, আমি ইদানিংকালে গণশক্তির একটি প্রতিবেদনও পড়ছিলাম, সেখানে অনেকগুলো সরকার এরকম গুপ্ত ঋণ রয়েছে যেগুলো ঠিকমতো আসছে না আর কি। এত জনগণের ভিতরে তেলেঙ্গানা হোক বা যে কোনো সরকার এত দিয়েছে, প্রায় সবই ফ্রি, মানে পারলে কিন্তু তারপরেও তাদের ট্যাক্স আদায়, ঠিক ব্যাপারটা কি হচ্ছে? অনেক ক্ষেত্রে বলছে এগুলো গুপ্ত এরকম ঋণ আছে। শুধু আমরা তো জানি পশ্চিমবঙ্গের ঋণে অনেক রাজ্য রয়েছে এবং কেন্দ্রীয় সরকার, বিশেষ করে স্মার্ট সিটিগুলোর ক্ষেত্রে এগুলো কেন্দ্রের অত্যন্ত এটা একটা প্রকল্প যে স্মার্ট সিটি, এইগুলো আদপে কি এরকম কিছু হচ্ছে না আপনি এটা ডেনাউন্স করবেন? দেখুন, সরকার অনেক পুরনো সরকারের অনেক ঋণ রয়েছে। যেমন কংগ্রেস সরকার যখন 2010 সালে যখন পেট্রোল ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েলের দাম $145 হয়ে যায়, তখন মনমোহন সিংয়ের সরকার যেটা করে গেছিলেন, তার যে ঋণ, তার যে সুদ আছে, সেই সুদ এখনও বিজেপি গভর্নমেন্ট দিয়ে যাচ্ছে। 2010 সালে মনমোহন সরকার কী করেছিলেন, যেহেতু তেলের দাম অনেক বেড়ে গেছিলো, তো এই তিনটে যে পেট্রোল কোম্পানি আছে আমাদের, বিপিসিএল, এইচপিসিএল, আইওসি, এদের কাছে বন্ড বিক্রি করেছিল যে তোমাদের যে ডিফারেন্স এত $145 ইন্টারন্যাশনালের প্রাইস হচ্ছে, কিন্তু একটু কম দামে বিক্রি করো, কিন্তু সেটা কি করে মেকআপ হবে, সেটা একটা ঋণের মতো করেছিল, একটা বন্ডের মতো করে দিয়ে গেছিলো। সেই বন্ডের যে সুদ আছে, সেই সুদ এখনও বিজেপি গভর্নমেন্ট প্রতি বছর দিয়ে যায়, 10,000 টাকা করে তিনটা কোম্পানিকে পে করে। তো ডেমোক্রেসিতে কি হয়, যে কোনো সরকারি ঋণ রেখে যায় আর কি, সেই ঋণগুলো পরে সরকারকে এসে মেটাতে হয়। যেমন পশ্চিমবঙ্গে রয়েছে, এখন পশ্চিমবঙ্গে প্রায় 6 লক্ষ কোটি টাকার ঋণে পৌঁছে গেছে। তো ভবিষ্যতে যেই অন্য যে সরকার আসবে তাদেরকে সেই টাকাটা মেটাতে হবে। এরকম পাঞ্জাবের ক্ষেত্রেও খুব খারাপ অবস্থা। এইগুলোকে কাউন্টার করার জন্য দেশে একটা রুলস আছে, সেটা হচ্ছে FRBM বলে, ফিনান্সিয়াল রেগুলেটরি। তাতে কি হয় যে জিডিপির একটা পার্সেন্ট এর বাইরে আর কি ঋণ নিতে পারবে না। কিন্তু সরকারগুলো কি চালাকি করছে, যে কোনো প্রদেশের সরকারগুলো সেগুলো কি করছে, ওরা স্টেটের ক্ষেত্রে জিএসডিপি থাকে, সেই জিএসডিপিগুলোকে একটু বাড়িয়ে দেখছে এবং সেই জন্য ঋণও বেড়ে যাচ্ছে। জিএসডিপি ওরা কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে, যদিও অতটা বাড়ছে না, কিন্তু ঋণ বাড়ছে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যানুয়াল বাজেট হচ্ছে 3,23,000 কোটি টাকার, সে কিন্তু পশ্চিমবঙ্গে ঋণই হয়ে গেছে 5,95,000 থেকে 6,10,000-এর মধ্যে। তো এটা তো মেটাতেই পারবে না, মানে কোনোভাবেই কোনো সিস্টেমে যদি মকুব না হয় মেটাতে পারবে না। সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য, খানিকটা তামিলনাড়ুর ক্ষেত্রে প্রযোজ্য, পাঞ্জাবের ক্ষেত্রে তো খুবই সিভিয়ার আর কি। পাঞ্জাবের সরকার এখন চাইছে যে এটা মকুব করে দেওয়া। এটা কিন্তু ডেমোক্রেসিতে একটা বিশাল বড় প্রবলেম, এবং ভারতবর্ষের অনেকগুলো স্টেটে এরকম প্রবলেম রয়েছে আর কি। হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ। একদম আমি সুব্রতবাবুর সঙ্গেই বলতে চাই
যে যেটা আপনি বললেন এফআরটিএম, ফিনান্সিয়াল ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেটারি ম্যানেজমেন্ট অ্যাক্ট, সেইখানে বলা হচ্ছে যে বিভিন্ন এই ডেভেলপিং কান্ট্রিগুলোতে আমাদের যে ফিসকাল ডেফিসিট বা কোষাগার ঘাটতি, সেটাকে আমাদের 3.5%, মানে জিডিপির 3.5% বেঁধে রাখতে হবে। কিন্তু আমরা দেখলাম কোভিড এর সময় সেটাকে রিল্যাক্সেশন দেওয়া হলো, কারণ কোভিড এর সময় তো আমাদেরকে সরকারের যে ব্যয় সেটাকে তো বাড়াতেই হবে, যার ফলে সেটা যথেষ্ট বেড়ে গেল, প্রায় 9% মতো হয়ে গেল ভারতবর্ষে। সেটাকে নামিয়ে নামিয়ে এখন 4.9, এবং এবারের বাজেটে দেখবেন সেই লক্ষ্য আরো নিচে নামিয়ে আনা। তাহলে দেখুন চ্যালেঞ্জটা কোথায় সরকারের সামনে। আমাকে যদি ফিসকাল ডেফিসিট কমাতে হয় তাহলে তো ব্যয় কমাতে হবে আমাকে। এবার দেখুন সেইখানেই চ্যালেঞ্জ, যে আমার দুটো দিক, একটা হচ্ছে সোশ্যাল সেক্টর, একটু আগে যেটা বলছিলেন ওনারা, সামাজিক ক্ষেত্র, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, এই সামাজিক সেচ, এই সামাজিক ক্ষেত্রে কি আমি ব্যয় কমাবো? আমি তাহলে কোথায় কোথায় ভর্তুকি কমাবো? আমাকে এই যে সিদ্ধান্ত, এগুলো হচ্ছে চরম সিদ্ধান্ত। কাজেই আমাকে যদি সাগার ঘাটতি কমাতে হয় তাহলে এই সিদ্ধান্তগুলো, এটা একটা চ্যালেঞ্জ আমার মনে। চ্যালেঞ্জকে আগামীকাল আমরা দেখব, যে সে ক্ষেত্রে যে আর্থিক সমীক্ষার আজকে আমরা পর্ব এখানে রাখলাম। নিঃসন্দেহে আগামীকাল সেটার দিকে আমাদের নজর থাকবে। দীর্ঘক্ষণ বাজেট বক্তব্য রাখেন ডক্টর নির্মলা সীতারামন, এটা তার বৈশিষ্ট্য। আগামীকালও আমরা সেদিকে থাকবো। তবে কতগুলো দুটো বিষয় আজকে সময় অভাবে আমরা নিঃসন্দেহে বিস্তারিতভাবে যেতে পারলাম না, কিন্তু আগামীকালের ডিসকাশনে এই জায়গাটা থাকবে অবশ্যই। পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদের কাছে। যে ধরনের সাবভার্সিভ অ্যাক্টিভিটিস নিয়ে অশান্ত হয়ে রয়েছে, সেক্ষেত্রে বিশেষ বাজেটের উপর এটা গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা, বা প্রতিরক্ষায় বাজেট বরাদ্দের ক্ষেত্রে এটা বিশেষ কোনো গুরুত্ব পাচ্ছে কিনা, এটা আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। এবং বয়স্কদের ক্ষেত্রে যেটা, তার কারণ এটা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, যে প্রিমিয়াম ক্ষেত্রে একটা নির্দিষ্ট এবং এটাকে একদম ক্যাপ বেঁধে দেওয়া হচ্ছে কিনা, এদিকে অবশ্যই থাকবে। তার কারণ হচ্ছে বেসরকারি বিমা লবি, যেটা ডক্টর প্রদীপবাবু বললেন, যে এই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা যে সমস্ত, এবং তাদের যে এই লবিগুলো যে বিভিন্ন অ্যাক্টিভলি তারা বিভিন্ন করছে, এতে কিন্তু বহু মানুষের একটা প্রাণান্তকর অবস্থা হচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি সুব্রত চৌধুরী, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র আপনাকে, ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায় অধ্যাপক আপনাকে, এবং অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর দেবাশিস মজুমদার আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।